হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পে স্কেল হাব বিডি। আপনারা সকলে জানেন এই একটি মাত্র ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি চেষ্টা করি প্রত্যেক দিনের পে স্কেল রিলেটেড সকল ধরনের আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিও বানিয়ে। তাই বলবো, আপনারা যদি পে স্কেল রিলেটেড সকল ধরনের আপডেট সবার আগে পেতে চান, এবং যেহেতু আমার একটি বিশ্বস্ত সূত্রের মাধ্যমে প্রত্যেকদিন পে কমিশনের মিটিংয়ে কী কী নতুন আপডেট আসছে সেগুলো আপনাদেরকে জানিয়ে থাকি, তাই বলবো কেউ দেরি করবেন না, আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনি সকল ধরনের আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন। আজকে আমরা জানবো পে স্কেলের সর্বশেষ আপডেট সম্পর্কে। তাহলে চলুন আমরা দেরি না করে মেন ভিডিওতে চলে যাই। আমরা মেন ভিডিওতে চলে এসেছি। আজকের টপিকটি হলো বাংলাদেশের আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফাউন্ডেশন কর্তৃক আমাদের পে কমিশনের কাছে 21 দফা দাবি উত্থাপন করেছে। সেই দাবিগুলো আমরা দেখব এবং দাবিগুলোর সাথে আপনারা একমত কিনা সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। কারণ আপনারা সকলে জানেন পে কমিশন কিন্তু এখন অনেক ধরনের আপনার সমিতি সহ বিভিন্ন বোর্ডের সাথে এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে মিটিং করছে এবং তাদের কাছে জানতে চেয়েছে যে পে স্কেলটি কেমন হতে পারে, সর্বোচ্চ সর্বনিম্ন গ্রেড কয়টি হতে পারে, কী কী সুযোগ সুবিধা দেওয়া যেতে পারে। এজন্য আমাদের সবগুলো নিউজ সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটি নিউজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো সবগুলোই আশা করি পে কমিশন তাদের আলোচনায় নিবে এবং চেষ্টা করবে যে সাধারণ যে সরকারি কর্মজীবীরা আছে তাদের আকাঙ্ক্ষা এবং আশার প্রতিফলন ঘটানো নতুন নবম পে স্কেলে। তাহলে চলুন আমরা জেনে নিই। প্রস্তাবের সংখ্যা মোট 21 দফা দাবি উত্থাপন করেছে আমাদের বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফাউন্ডেশন। তাদের প্রধান দাবি হলো সর্বনিম্ন বেতন 35,000 টাকা করা। এটি আমি মনে করি সকল কর্মজীবীদের মনের প্রাণের দাবি। বাংলাদেশের মুদ্রাস্ফীতির অবস্থা এখন যেমন পর্যায়ে আছে, এখানে 35 বা 30,000 টাকার নিচে বেসিক দিলে কোনোভাবেই 6 জনের সংসার নিয়ে থাকা কোনোভাবেই সম্ভব না। আমরা আশা করব যেন আমাদের পে কমিশনে তারা এমন একটি বেতন কাঠামো আমাদের প্রধান উপদেষ্টার কাছে দেন এবং সেটি যেন গেজেট আকারে প্রকাশ হয়, যেখানে সর্বনিম্ন বেতন আমরা 35,000 টাকা বা সর্বনিম্ন বেতন 35,000 বেসিক দিয়ে শুরু হয়। সর্বোচ্চ বেতনের কথা বলা হয়েছে 1,40,000 টাকা। বার্ষিক ইনক্রিমেন্ট প্রতি বছর 10% বেতন বৃদ্ধি করা। আমি মনে করি এটিও খুবই যুগোপযোগী সিদ্ধান্ত। আপনারা সকলে জানেন প্রত্যেক বছর জিনিসপত্রের দাম কিভাবে বাড়তির দিকে আছে। আপনি বিগত 1 বছরের দিকে তাকালে জিনিসপত্রের দাম প্রায় 2 থেকে 3 গুণ বেড়ে গিয়েছে। আমি আশা করব যেন এবারের পে স্কেলে, যেমন আমরা 2015 সাল থেকে যে 8ম পে স্কেল চলমান আছে সেখানে আমরা 5% পরিমাণ প্রত্যেক বছর ইনক্রিমেন্ট পেয়ে থাকি, সেটা যেন 10% উন্নীত করা হয়। এটি আমাদের সকলের দাবি থাকবে। অতিরিক্ত ভাতা বৃদ্ধি। অতিরিক্ত কী কী ভাতা বৃদ্ধি করার কথা বলেছে সেটা আমরা জেনে নেব। শিক্ষা ভাতা বৃদ্ধি, চিকিৎসা ভাতা বৃদ্ধি ও যাতায়াত ভাতা বৃদ্ধি। আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন চিকিৎসা ভাতা এবং যাতায়াত ভাতা আপনারা কত করে চান। আমার কাছে যদি শোনেন, আমি বলতে চাই প্রত্যেক একজন সন্তানের জন্য শিক্ষা ভাতা হওয়া দরকার 4 থেকে 5,000 টাকা। চিকিৎসা ভাতা পুরো একটি পরিবারের জন্য 5 থেকে 6,000 টাকা এবং যাতায়াত ভাতা 3,000 টাকা সর্বনিম্ন হওয়া উচিত। এখন আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন যে আপনারা এই 3টা ভাতা কতটা চান। দাবি উপস্থাপন। এই দাবিটি তারা শুক্রবার 24শে অক্টোবর 2025 সাল, তার মানে 24শে অক্টোবর তারিখে তারা এই দাবিটি উপস্থাপন করেন এবং স্থান ছিল জাতীয় প্রেস ক্লাব। এখানে উপস্থিত ছিল আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফাউন্ডেশনের কেন্দ্রীয় নেতারা। চেয়ারম্যান মোহাম্মদ সেলিম মিয়ার বক্তব্য, তার মানে এই ফেডারেশনের যে চেয়ারম্যান আছেন তার বক্তব্য আমরা জেনে নেব। 2015 সালে 8ম পে স্কেল বৈষম্যমূলক ছিল। 11 বছর ধরে কর্মচারীরা ন্যায্য ও বৈষম্যমুক্ত নবম পে স্কেল দাবি করে আসছেন। তার মানে আপনারা সকলে জানেন যে আমাদের আওয়ামী লীগ সরকার থাকা আমলে সরকারি কর্মবৃন্দরা এই মুদ্রাস্ফীতির বাজারে তারা অনেক আন্দোলন করেছে, কিন্তু সরকার কোনোভাবে ভ্রুক্ষেপ করেনি এবং সেই বেতন কাঠামো দিয়েই এখনও চলছে। এবং আমরা আশা করব যেন আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার একটি ভালো এবং যুগোপযোগী এবং চলনসই একটি বেতন কাঠামো আমাদেরকে উপহার দিবে। বাজার দর, পণ্যমূল্য এবং 6 সদস্যের পরিবারের ন্যায় বিবেচনা করে নতুন পে স্কেল নির্ধারণের আহ্বান জানানো হয়েছে। কর্মচারীরা দীর্ঘদিন ধরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করে আসছেন। মূল লক্ষ্য, ফেডারেশনের মূল লক্ষ্য কী কী সেটা বলেছে তারা, সেটা হচ্ছে বৈষম্য দূরীকরণ করা, জীবনযাত্রার মান উন্নয়ন করা, বাজারের পরিস্থিতি ও জীবনযাত্রার ব্যয় অনুযায়ী বাস্তবসম্মত বেতন নির্ধারণ করা।
জাতীয় বেতন কমিশন 2025 সম্পর্কিত কিছু তথ্য আছে। সেটি হলো, আমরা সকলে জানি 27 জুলাই 2025 সালে আমাদের সরকারি পে কমিশনের নবম পে কমিশনটি গঠন করা হয় এবং কমিশনের লক্ষ্য ছিল বাজার দর, মুদ্রাস্ফীতি এবং জীবনমানের ব্যয় অনুযায়ী নতুন জাতীয় বেতন কাঠামো নির্ধারণ করা। চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়ে অনেকে জানতে চেয়েছেন যে ডিসেম্বরের ভেতরেই কি চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে পারবে কিনা। আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, অবশ্যই তারা জানিয়েছে যে আগামী ডিসেম্বরের মধ্যেই আমাদের জাতীয় পে কমিশন, তার মানে আমাদের পে কমিশন কিন্তু তাদের প্রস্তাবিত বেতন কাঠামো আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে জমা দিবে। বাস্তবায়নের সম্ভাবনা, তার মানে এই পে কমিশনটি কবে বাস্তবায়ন হতে পারে, সেটি হলো 2026 সালের শুরু, সম্ভবত জানুয়ারি মাস থেকে পে স্কেল কার্যকর হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। তার মানে বুঝতে পারেন, আমরা সকলে জানি যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ইঙ্গিত দিয়েছে যে তারা সরকারে থাকা অবস্থায় এটি গ্যাজেট আকারে প্রকাশ করে তাই যাবে। আপনারা সকলে জানেন 2026 সালের ফেব্রুয়ারি মাসে আমাদের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগেই কিন্তু তারা সকল ধরনের কার্যক্রম, অর্থাৎ পে স্কেল রিলেটেড সকল ধরনের কার্যক্রম শেষ করতে চেয়েছে। আমরা একটু বিশ্লেষণ জেনে যাব তুলনামূলক, যেখানে সর্বনিম্ন বেতন, যেটা আমরা আগেই বলেছি 35,000 টাকা, সর্বনিম্ন বেতন 1,40,000 টাকা, বেতনের অনুপাত 1:4। এটি আমি মনে করি খুবই ভালো হবে, কারণ জানেন যে প্রত্যেকটি বেতন কাঠামোর ভিতরে, চলমান বেতন কাঠামোর ভিতরে বৈষম্য অনেক রয়েছে। আপনি যদি বৈষম্য কমাতে চান এবং একটি যুগোপযোগী বেতন স্কেল দিতে চান, তাহলে কিন্তু বেতনের অনুপাত কিন্তু আপনাকে কমাইতে হবে। আমি মনে করি 1:4 অনুপাতে দিলে খুবই ভালো হবে। বেতনের গ্রেড 12টি বলা হয়েছে, বার্ষিক ইনক্রিমেন্ট 10%, আমরা এটি জেনে গেলাম। এবং একদম শেষ পর্যায়ে আমরা কিছু বিশ্লেষণ জেনে নিব, সেটি হলো নতুন পে স্কেল বাস্তবায়ন হলে সরকারি ও আধা সরকারি কর্মচারীদের জীবনমান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। তার মানে বুঝতে পারলেন, এই পে স্কেলের সাথে কিন্তু শুধুমাত্র 15-20 লাখ সরকারি কর্মকর্তাবৃন্দরা নয়, সারা বাংলাদেশের তাদের সকল পরিবার কিন্তু জড়িয়ে আছে এই পে স্কেলের উপর। বৈষম্য হ্রাস, বাজার মূল্য সামঞ্জস্য, কর্মচারী সন্তুষ্ট বৃদ্ধি পেতে পারে। তবে বাস্তবায়নে সরকারের জন্য অতিরিক্ত রাজস্ব ব্যয়, অর্থনৈতিক চাপ সৃষ্টি হতে পারে। অর্থ বিভাগ ইতিমধ্যে জানিয়েছে নতুন পে স্কেলের অর্থায়ন দুটি উৎসে রাজস্ব আয়ের উপর নজর দেওয়া হচ্ছে। একটি হলো দেশীয় কর, একটা হচ্ছে সরকার আয় বৃদ্ধি। তার মানে আপনারা সর্বশেষ আপডেট জেনে গেলেন। আপনাদের সকলকে বলবো, আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন। এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করা হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।